কয় যে তোরে ভালোবাসি। আমি বললাম আমি ভালোবাসা চাই না, আমি ভোট চাই। কয় ভোট ভালো না বাসি তোরে ভোট দেবো কেমন? আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে, সে সরকারি একটা জব করে, আমি এখানে করি, মাঝে মধ্যে দুষ্টমি হয়। আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো, আমরা ওই রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। কয় স্যার কি করতে হবে বলেন? কেন হে মনে করছে আমি এমপি মন্ত্রী হয়ে কি যে একটা করে আলাদা। কয় যে স্যার কি করতে হবে বলেন? কিছু করতে হবে না। ওই সময় একটা ভোট দিতে চাইছিল, দিতে পারো নাই, কারণ পরে রাকসু নির্বাচনটা বন্ধ হয়ে গেছে। আমি বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে। আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি। আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী, আমি এখন খুব সাহসী মনে হয়, আমি খুব লাজুক প্রকৃতির মানুষ। আমার পরিবারের সদস্যরা আছেন, কেউ কেউ জানেন তারা। আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ্জোহা হলের। তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি, এই তুমি মাসুদ না? আলম জি আপা আমি মাসুদ। তো কি হয়েছে কি? জি আমি তো জিএস নির্বাচন করব, একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা। বলছে মাথা জাগাও। জাগাইলাম। বলছে এখন কি করবো? বলছে তাকাও আমার দিকে। বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে। এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে, এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না। তাই নাকি? এটা তোমাদের বলা আছে? আমি বললাম জি আপা এটা বলা আছে। বলছি তাহলে ভোট নেবে কি করে? আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে, শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয়। কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না, এটা আল্লাহ রসুলের নির্দেশ। একবার কারো দিকে আমাদের বোনদের, আমাদের মায়েদের, এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই, একবার তাকালে আল্লাহ মাফ করবেন। দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না, শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না, তাকানোটা ইবলিসের। কার? আচ্ছা এটা জামাতের কথা, যে শিবিরের কথা, কার কথা? প্রিয়নবী মুহাম্মদুর। আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে, পটুয়াখালীতে তো নাই। যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না। যদি একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না, কারণ একবার যায়। চোখ ফালাও না কেন? চোখ ফালাই এরপর কি করবো? এরপর তো ইবলিস হয়ে যাবো। একবার যেমন তাকান দিছে, ওর মধ্যে যে ইবলিস ঢুকে গেছে, ওই হুঁশার টান নেই। আমার অভিভাবক বৃন্দ, আপনাদের কষ্ট বাড়াতে চাই না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিসপনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে, আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই, আমি আপনার ভোট নেব না, আমি আপনার ইজ্জত নেব। আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে। আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই, আপনার দৃষ্টির দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই, আপনার শরীরের দিকে তাকাই, ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সবসময় দাবিত করে। এটা একজন পীর সাহেব এটা বললে হবে না। এটা আমরা তো পীরের এলাকার লোক, সব পীর তো আমাদের এলাকা, আলহামদুলিল্লাহ। পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে। আমার এক পীর বলছিল, ওই পীরের নাম বললাম না, বলছে মাসুদ কোনো লোক যদি বলে যে কোনো কন্যা, কোনো নারী দেখার পরও তার কোনো সেন্স পরিবর্তন হয় না, তার ওর পিছনে নামাজ পড়া হারাম। ওর পিছনে আমি বললাম হুজুর এটা কি করলেন? কিন্তু আল্লাহর ওলি, এটা বিরাট ব্যাপার স্যাপার, যে কোনো তার চেঞ্জ নাই, কোনো তার ইয়ে নাই, ইমোশন নাই, বিরাট ব্যাপার। আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বলছে, ডাইরেক্ট ওটা ইবলিসের সাথে ডাইরেক্ট লাইন। কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে, কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম, এই নিয়মটাকে সে অস্বীকার করছে। দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই, আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য জায়েজ না। তিন নম্বর কারণে, যে কারণে নামাজ পড়বা না, সেটা হলো এই আল্লাহ দ্রোহী, আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে। এর পেছনে নামাজ তিন কারণে পড়া যায়। আমার মায়েরা, আমার শিক্ষক মন্ডলী, আমার সুধী মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন, আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই, আপনার ইজ্জতে রক্ষা চাই। বলছে যে তোরে ভোট দেবো না, তুই খারাপ, তোর এখন চা খাওয়াবো। আমি বললাম এই আগে তুমি ছিলে, এখন তুই। আমি ডাকতেছি, আপনি কয় যে তোরে ভালোবাসি। কয় যে তোরে ভালোবাসি। আমি বললাম আমি ভালোবাসা চাই না, আমি ভোট চাই। কয় ভোট ভালো না বাসি তোরে ভোট দেবো কেমন? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, হাসার জন্য এটা বলি নাই, একটু যোগ করলাম। বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা। আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে, সে সরকারি একটা জব করে, আমি এখানে করি, মাঝে মধ্যে দুষ্টমি হয়। আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো, আমরা ওই রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। কয় স্যার কি করতে হবে বলেন?
কেননা হে মনে করছে আমি এমপি মন্ত্রী হয়ে কি যে একটা করে আলাদা কয়ে যে স্যার কি করতে হবে, আমি কিছু করতে হবে না। ওই সময় একটা ভোট দিতে চাইছিল, দিতে পারো নাই, কারণ পরে রাষ্ট্রীয় নির্বাচনটা বন্ধ হয়ে গেছে। বলেছে এই কারণে, সে তখন বলেছিল তোরে ভালোবাসি, শুধু তোরে ভোটও দেবো, তোরে ভালোবাসি, কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই, তাকেই ভালোবাসি। ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের ড্যাম তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়। আমরা ভাই বোন, আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কি ছিল? সবচেয়ে জঘন্য মানুষ ছিল, পশু ছিল। সেই ওমর যখন ইসলাম কবুল করেছে, ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা। সেই ওমর যখন ইসলাম কবুল করলো, সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জা করা লোক তার সামনে রাত্রিবেলা হাজির। প্লিজ লেটস গো, চলেন। কোথায় যাবেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? হোয়াট ইজ দ্য নেচার অফ ইসলাম? হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম? তোমাকে জানতে হবে, এটা জানতে হবে। সেই ওমরই বলল, ওই মহিলা থরথর করে রাস্তায় কেঁপে পড়ে যাওয়ার অবস্থা। কিন্তু হিস্ট্রি কি বলে? হিস্ট্রি বলে ওই কন্যা, ওই সুন্দরী রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোনো উপায় নাই, আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও, আল্লাহর রাস্তায় আমার ইজ্জতটা বাঁচাও। বলছে যে আমি ওমর কিছুক্ষণ আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করে এসেছি, তোমার স্বর্ণ গহনার তো নিরাপত্তা আমি দেবই, তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমার পিছনে থাকবে, পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে, সামনে যাবে, পিছনে যাবে, ডানে যাবে না বামে যাবে। বলছে কেন, আমি সামনে যাই, তুমি পিছনে আসো। বলছে ন, বলছে আমি আমার ভালো হয়েছি, মুসলিম হয়েছি, এটা ঠিক আছে, কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে, আমি তোমার দিকে চোখ দিতে চাই না। দিস ইজ ইসলাম। প্রিয় তরুণেরা, প্রিয় যুবকেরা, এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে 100 সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায়। আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা, আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে? শহরে। বিশ্ববিদ্যালয় হাট, বিশ্ববিদ্যালয়ের মাঠ, তোমাদের বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দীর মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবা না? যাবা, ওয়েলকাম। ঢাকা মেডিকেলে ওয়েলকাম, বুয়েটে ওয়েলকাম, সোহরাওয়ার্দী ওয়েলকাম, শেরে বাংলা ওয়েলকাম, সলমিল্লা ওয়েলকাম। আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। ওই মায়ের, ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম, ফোন করেছিল, তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না, ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলে দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা। বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবো না। আমি বললাম আপা এটা কোনো কথা বললেন, আমি মিথ্যা বলবো কেন? আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কোনো কোচিং নাই, আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং। বলছে ওই চান্স পাওয়ানোর কোচিং এ আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে, সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা, যেন মেডিকেলেও চান্স পায়, আবার 5 ওয়াক্ত নামাজিও হয়। আমি বললাম আবার ঠিক আছে, আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেবো সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন 5 ওয়াক্ত নামাজিও হয়। আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার কন্যা সন্তানেরা, আমার তরুণ যুবকেরা, তোমাদেরকে শেষ আহ্বান জানাই, আসো। Our knowledge brings us nearer to ignorance. আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। Our ignorance brings us nearer to death. আর এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না, আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায়, আসো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম। সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না, সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ, যোগ্য, দক্ষ নাগরিক বিনির্মাণ করা। আজকের উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা বলছেন আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা। আমি শেষ কথা বলি, এই মোবাইলে তুমি সার্চ দাও, আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো। মায়েরা, বাবারা ভালো করে খেয়াল করেন, আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন, কত ডাক্তার লাগবে, কত অভিজ্ঞতা লাগবে, কত চিকিৎসা লাগবে, সব এখানে পাবেন। সার্চ দেন, এখানে বসে পাবেন। আপনাকে এখানে লাইভে শোনাই দেবে আপনার জ্বর হয়েছে, কাশি হয়েছে, ক্যান্সার হয়েছে,
যক্ষা হয়েছে, হাম হয়েছে, করোনা হয়েছে, আপনি এইটা করেন। আচ্ছা, এখন সার্চ দেন, গুগলে গিয়ে বলেন, ভাই গুগল, আসসালামু আলাইকুম, আমার বাউফল পটুয়াখালী উপজেলা পরিষদ জেলা কার্যালয় পটুয়াখালীর পৌরসভা পরিচালনার জন্য আমার 5 জন সৎ, যোগ্য, দক্ষ মানুষ দরকার। যদি বিশ্বাস না হয়, আমার আইটি এক্সপার্ট এখানে আছে, যাও সার্চ দিলে সৎ মানুষ দরকার, 5 জন সৎ মানুষ দরকার, 3 কোটি টাকা দেবো, লিখে দাও, সার্চ দাও গুগলে। ওই ব্যাটা তোমাকে নিয়ে যাবে ক্লাস 7-এর সততার ক্লাসে। তার মানে হচ্ছে গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে অনেক দূর চলে গেলেও সততার জায়গায় এখন পর্যন্ত গুগল আছে। কোন ক্লাসে? কোন ক্লাসে গুগল? বিশ্বাস না হলে এখন সার্চ দাও, বাড়িতে গিয়ে সার্চ দিয়ে দেখো। এই জায়গায় গুগলকে অতিক্রম করে ইসলামী ছাত্র শিবির এই দেশ পরিচালনায় 2 জন মন্ত্রী উপহার দিয়েছিল। তারা বলেছিল, আমরা 3টা মন্ত্রণালয় চালিয়েছি, 2 টাকার দুর্নীতি করেছে, প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা হচ্ছে ছাত্র শিবিরের অর্জন। আসো, সেই অর্জনে তোমরা যখন আরো মিলিত হবে, তখন আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে আমরা যাত্রী হতে চাই। আমরা তোমাদের সাথে নিব না, তোমরা যাবে, তোমাদের পিছনে আমরা হাঁটবো। সেই বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ভাই অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসার জন্য ভাইকে অনুরোধ জানাবো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই। মঞ্চে আসছেন আজিজুর রহমান আজাদ ভাই।